নমস্কার প্রিয় দর্শক, নিশ্চিতভাবে আপনাদের মনে আছে 2011 সালের ঘটনা, বামফ্রন্ট সরকারের পরাজয়। তার ঠিক কিছুদিন আগে থেকে বঙ্গ রাজনীতিতে বামফ্রন্ট সরকার এবং বামপন্থীদের বিরুদ্ধে একটি বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচার তৈরি করা হয় এবং সেই রাজনৈতিক প্রচারের মধ্য দিয়ে একটি পরিবর্তনের হাওয়া কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং সেই কৃত্রিম বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচার এবং তার মধ্য দিয়ে পরিবর্তনের যে হাওয়া, সেই হাওয়াকে আরো গতিবেগ বৃদ্ধি করবার জন্যই একটা অংশের বুদ্ধিজীবীরা রাস্তায় পাকা হাতে নেমে পড়েন এবং হাওয়ার গতি বৃদ্ধি পায়। তার ফলে বামফ্রন্ট সরকারের পরাজয় হয়। এই ঘটনা আমরা প্রত্যেকেই জানি, আমাদের রাজ্যবাসী প্রত্যেকেরই জানা আছে। শুরু হয় নতুন সরকারের পথ চলা। সরকার আসার সময় কি বলেছিল? যে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশটাকে সুরক্ষা দেবে, রাজ্যে শিল্প কলকারখানা তৈরি হবে, কর্মসংস্থানে বৃদ্ধি পাবে, রাজ্যের মানুষের বেকার সমস্যার সমাধান হবে এবং রাজ্যের নারীরা সুরক্ষিত থাকবে, রাজ্যের সমস্ত অংশের মানুষ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে। এই কথা বলে সরকার পরিচালনা করতে থাকে 2011 থেকে এই 2025 সাল পর্যন্ত। এই যে দাবিগুলো নিয়ে তারা সরকার গঠন করেছিল, সেই দাবির একটাও তারা পূরণ করতে পারেনি। আরো অবনতি হয়েছে। নারীর যে সুরক্ষা ছিল, সেই সুরক্ষা থেকে নারীরা বঞ্চিত, নারীরা অসুরক্ষিত বোধ করছেন। এখন সংকটের আশঙ্কার মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছেন। শিল্প কলকারখানা হয়নি, দুর্নীতিমুক্তভাবে সমাজ গড়ে তুলতে পারেনি, ব্যর্থ হয়েছে, বেকারের সমস্যার সমাধান হয়নি। স্বাভাবিকভাবেই আর্থিক সংকটের মধ্যে রাজ্যের বড় একটা অংশের মানুষ, এক কথায় বলা চলে রাজ্যের সমস্ত অংশের মানুষ, তাদের মাথার উপর এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যার দায় চাপানো হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারের উপরে। স্বাভাবিকভাবে এই দায়টা তৃণমূল কংগ্রেসের উপরে বর্তায়। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে, রাজনৈতিকভাবে দুর্বল হওয়ার পরেও ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে লড়াই করতে থাকে রাজ্যের বামপন্থীরা এবং সিপিআইএম পার্টি। মানুষকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা তারা চালাতে থাকে। ধীরে 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 মানুষ বামপন্থীদের উপরে আবার আস্থা ভরসা ফিরে পায়, বামপন্থীরা শক্তিশালী হতে থাকে, বামপন্থীদের প্রচার ক্রমাগতভাবে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বামপন্থীরা 2024 থেকে আবার শক্তি বৃদ্ধি করতে থাকে। এই সময়ে দাঁড়িয়ে আবার একটা অংশের রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক তারা আবার একটি পরিবর্তনের কথা বলতে থাকে। তারা এই কথা বলে, বামফ্রন্ট সরকারের আমলে যে অবস্থা ছিল তার থেকে আরো খারাপ অবস্থা হয়েছে রাজ্যের এবং একে আবার পরিবর্তন করা দরকার। কিন্তু বামপন্থীরা যে রাস্তায় পরিবর্তন চাইছে, এরা কিন্তু তার ঠিক বিপরীত দিকে হাঁটছে। তারা মনে করছে তৃণমূলের একমাত্র বিরোধী, তৃণমূলের একমাত্র বিকল্প হতে পারে বিজেপি। সেই কারণে তারা বিজেপির পক্ষ নিয়ে কিছু কথাবার্তা বলতে শোনা যায়। তাদের বিভিন্নভাবে পরোক্ষভাবে হলেও বিজেপির পক্ষ নিয়ে তারা কথা বলতে শুরু করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের দেখা যায়। কিন্তু মানুষের মন তো, মানুষ বেশি দিন বিভ্রান্তিকে মেনে নিতে পারে না, অন্যায়কে মেনে নিতে পারে না। রক্ত মাংসের মানুষ, চেতনা সম্পন্ন মানুষ যদি হয়ে থাকে, সে যতই রাজনৈতিকভাবে একটি দলের দ্বারা প্রভাবিত হোক, একটি দলের সমর্থক মতাদর্শগতভাবে একটি দলের সমর্থন করতে পারেন, একটা বিরোধিতা করতে পারেন। মতাদর্শগতভাবে হয়তো এই রাজনৈতিক বিশ্লেষক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা বামপন্থীদের বিরোধী, কিন্তু তারা তো অন্যায়ের বিরোধিতা করবে, চেতনা সম্পন্ন মানুষ। সেই কারণে তারা বিজেপির প্রতিও তারা ক্রমাগতভাবে ক্ষুব্ধ হলো। কারণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করবার কথা ছিল, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নারী সুরক্ষার দাবিতে, শিল্প কলকারখানা করার দাবিতে, বিজেপি সে কাজটি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা শুধুমাত্র কি করলো? নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই ধর্মীয় বিভাজনের রাজনীতি করে গেল, যার দ্বারা তৃণমূল আরো অক্সিজেন পেয়ে গেল, বিজেপিরও খানিকটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হলো। এর মধ্য দিয়ে একটা কথা প্রচলিত হয়ে গেল, বামপন্থীরা যেভাবে ধারাবাহিকভাবে যে কথা বলে থাকে, তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া, একটি সেটিং, সেইটাকেই মান্যতা দিল এই একটা অংশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা আবার আরেকটি পরিবর্তনের হাওয়া তুলল। তারা বামপন্থীদের কথাই তাদের মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তারাও এখন বলছে শিল্প কলকারখানা গড়ার দাবিতে বিজেপি যেমন, তৃণমূল যেমন ব্যর্থ হয়েছে, নারী সুরক্ষা দিতে তৃণমূল যেমন ব্যর্থ, ঠিক সেইভাবে বিজেপিও নারী সুরক্ষা, শিল্প কলকারখানা, বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিজেপিও ঠিক তেমনি ভাবেই ব্যর্থ হয়েছে। তারা আবার তারা পরিবর্তনের কথা বললো। পরিবর্তনের কথা বলতে গিয়ে তারা কি বলছে, আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাংলা সংবাদ মাধ্যমের মধ্যে সব থেকে বড় সংবাদ চ্যানেল হচ্ছে এবিপি আনন্দ এবং একজন সেলিব্রিটি সাংবাদিক বলা চলে সুমন দেকে। সেই সুমনদের ঘণ্টাখানেক সঙ্গে সুমনে এসে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যিনি মোটামুটি খ্যাতি অর্জন করেছেন, সেই বিশ্বনাথ চক্রবর্তী, তার কথাগুলো, বামপন্থীদের কথাগুলো আবার তার মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। কি বলেছেন তিনি
সেটা শুনতে শুনতে এই পর্বের প্রতিবেদন শেষ করব। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আজ মুখ্যমন্ত্রী বলছেন যে বিহারে বিজেপি টাকা ছড়িয়ে ভোট দিয়েছে, আর পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু টাকা ছড়ানো নয়, ভালোবাসা। নিজেই বলছেন, আমি বিজেপির মতো ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি, টাকা দিয়ে কিনি না। মানে নীতিশ কুমারের 10,000 টাকা দেওয়াটা হলো ভোট কেনা, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভালোবাসা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন? সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলে থাকেন একটি কথা, যে আমরাই পথপ্রদর্শক, পশ্চিমবাংলায় পথ দেখায়। সত্যি লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প, মানে টাকা সরাসরি হাতে গুঁজে দিয়ে ভোট কেনার যে প্রকল্প, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন। এবং তারপরে এখন সত্যি বলতে কি সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে গেছে। এই বিহারের যে নির্বাচনটা হলো, একেবারে পরিষ্কার টাকা ছড়িয়ে ভোটে জিতেছে। মানে ইয়েতে হরিয়ানা নির্বাচনে টাকা ছড়িয়ে ভোটে জিতেছে বিজেপি, মহারাষ্ট্রে টাকা ছড়িয়ে ভোটে জিতেছে। আপনার ঝাড়খণ্ডের যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জয়ী হলো, একেবারে টাকা ছড়িয়ে জেতা। কর্ণাটকে যে কংগ্রেস জিতেছিল, টাকা ছড়িয়ে জেতা। পরিষ্কার, আমি সারা বছর কাজকর্ম করব ওইরকমই, কিন্তু তোমাকে ভোটের আগে হাতে টাকা দিয়ে দিব, আর টাকা দিয়ে তোমাকে মনে করিয়ে দিতে হবে অবশ্য, যে ভাই এই যে টাকা দিয়েছি, না হলে কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে, প্রকল্প বন্ধ হয়ে যাবে, টাকা বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে বলছি সুমনদা, বাইরন বিশ্বাস জিতেছিল সাগরদিঘি কেন্দ্রে, শুধু কংগ্রেস প্রার্থী জিতেছিল জন্য টাকা বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কিন্তু ওই ভালোবাসা থাকে না। বিরোধী দল জিতে গেলে তখন ভালোবাসা বন্ধ হয়ে যায়, প্রকল্প বন্ধ হয়ে যায়। অধীর চৌধুরীকে ধর্ণা দিতে হয়েছিল বিডি অফিসে যে প্রকল্পগুলো চালু করুন, এবং বাইরন বিশ্বাস কার্যত বাধ্য হয়েছিল দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যুক্ত হইতে। তার আরও কারণ থাকতে পারে, কিন্তু পরিষ্কার আপনাকে বলতে চাই আপনাকে, যে আমরা খুব সংখ্যালঘিষ্ঠ এই মুহূর্তে, যারা আমরা মনে করি যে যদি স্থায়ীভাবে মানুষের উন্নতি করতে হয় তাহলে রোজগার বাড়াতে হবে। আমরা বারবার এই প্রশ্নটা করি, কিন্তু আমরা সংখ্যালঘু। তার কারণটা হলো টাকা গুজে দিয়ে ভোট কেনা হচ্ছে। সরকারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা ভোটের আগে বিতরণ করা হয় বা হাতে দেওয়া হয়, দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপ করানো হয়, প্রায় শপথ বাক্যের মতন করে, তোমাকে টাকা দিয়েছি তুমি ভোট দাও, টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়। এখন খুল্লা শাসক বিরোধী সবাই, এই দোষে দুষ্ট সবাই। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলতে চাই, যে রোজগার কি হবে, আমরা যে প্রশ্নটা বারবার তুলতে চাই, যে পরিকাঠামোগত উন্নয়ন কি করে বাড়ানো যায়, সেটা কেন ভাববে না? আমরা যে প্রশ্নটা তুলতে চাই, শিল্পের অগ্রগতি কেন রাজ্যে হবে না? আমরা যে প্রশ্নটা তুলতে চাই, আইন শৃঙ্খলা সমস্যা কেন রাজ্যে থাকবে? আমরা যে প্রশ্নটা তুলতে চাই, হিংসা মুক্ত বাংলা কেন আমরা দেখতে পারবো না? আমরা যে প্রশ্নটা দেখতে চাই, সেটা হলো ইরিগেশনের যে মানে সেচের যে ব্যবস্থা, সেটা কেন আরো সম্প্রসারিত হয়ে বাঁকুড়া পুরুলিয়ায় তিন ফসলি জমি তৈরি হবে না বর্ধমানের মতন? আমরা যে প্রশ্নটা তুলতে চাই, যে কৃষকরা তারা যাতে সহায়ক মূল্য সঠিক সময়ে পড়ে এবং বেশি মাত্রা পায়, বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় যাতে থাকে। কিন্তু আমরা কিন্তু বলতে চাই আপনাকে, যে স্থায়ী ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী একেবারেই রাজি নয়। তিনি যে পথ প্রদর্শন করছেন, তা অনুসরণ করে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় দখল করছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ প্রদর্শন করেছেন টাকা দিয়ে ভোট জেতা, সেটা বিভিন্ন রাজ্যের মানে শাসক দল ব্যবহার করছে। সুতরাং আমি আপনাকে বলছি, এটা কার্যত বলা যায় যে এক ধরনের ভাইরাল এফেক্টের মতন সারা রাজ্যে কিন্তু এফেক্টেড হয়ে গেছে। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আসলে মানে স্থায়ী উন্নয়নের যে জায়গাগুলো, সেই উন্নয়নের জায়গাগুলো কিন্তু আমরা একেবারে অ্যাডজাস্ট করছি না। আমি ভোটারদেরকে অনুরোধ করব, একবার আপনি ভাববেন যে টাকা হাতে গুঁজে দিচ্ছে বটে আপনাকে, কিন্তু প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। আপনাকে ভাবতে হবে, মানে সাধারণ মানুষকে ভাবতে হবে, যে প্রাইমারি স্কুলে পরিকাঠামোগত বিকাশ হচ্ছে না, আধুনিক শিক্ষা আপনি পাচ্ছেন না। মানুষকে সাধারণভাবে ভাবতে হবে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক নেই। আপনাকে সাধারণ মানুষকে ভাবতে হবে যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে তাদের স্থায়ী নিয়োগ করা হচ্ছে না, কেবলমাত্র আপনার হাতে মাসে 1000 টাকা গুঁজে দেওয়ার জন্য। ফলে স্থায়ী ডেভেলপমেন্টের জায়গা থেকে মানুষ কিন্তু বিচার করছে না। আমরা খুব সংখ্যালঘিষ্ঠ সুমনদা, আমি রবীন্দ্রনাথ বাবুর মতন মানুষেরা আমরা সংখ্যালঘিষ্ঠ। আমরা বারবার এই প্রশ্নগুলো তুলছি বটে। শাসক বলছে এরকম করে, হ্যাঁ বিশ্বনাথ তুই এগুলো বলতে থাক, আমরা টাকা দিব, ভোটে জিতবো।